সায়ন্তিকা ব্যানার্জি ইন্ডিয়ায় তার পড়াশোনা শেষ করে আমেরিকায় পাইলট হওয়ার জন্য ট্রেনিং নিতে চলে যায়। আর ট্রেনিং কমপ্লিট করে ভারতে ফিরে এসে বড় এয়ারলাইন্স কোম্পানিতে পাইলটের জব নেয়। ও যতটাই সুন্দরী ততটাই স্মার্ট ছিল। একদিন সায়ন নামে একটি ছেলের সাথে ওর ধাক্কা লাগে, যে ব্যাংক ম্যানেজার ছিল। সায়ন ওকে দেখে পাগল হয়ে গেলেও সায়ন্তিকা ওকে পাত্তাই দিল না। তখনই সায়নের নজর পড়ল মেঝেতে পড়ে থাকা লেডিস হ্যাঙ্কির উপরে। এক্সকিউজ মি, এই আপনার হ্যাঙ্কিটা। ও থ্যাঙ্কস। তখন সায়নের নজর ওর ইউনিফর্মের উপরে যায়। ও, তাহলে আপনি একজন পাইলট? না না, আমি তো এয়ারপোর্টে ফুচকা বিক্রি করি। ও, তাহলে নিশ্চয়ই ফুচকাগুলো আপনার মতো হবে, ক্রিস্পি ক্রিস্পি। কি তাই তো? শাট আপ। এই বলে সায়ন্তিকা সেখান থেকে চলে যেতে লাগলো। এই যে বলছি, নাম বা নম্বরটা কিছু একটা দিয়ে যান। সায়ন্তিকা ওর কথার উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। তখনই রেশমি নামের একটি মেয়ে ওর কাছে আসে। এই যে হ্যান্ডসাম, আমি ওই মেয়েটার বান্ধবী। তুমি যদি চাও ওর নাম আর নাম্বার আমি সবই তোমাকে দিতে পারি। হ্যাঁ অবশ্যই, শুভ কাজে দেরি কেন? রেশমি ওর নাম আর নাম্বার দুটোই বলে দেয়, কিন্তু খেয়াল রাখবে আমি যে নাম্বারটা দিয়েছি ও জানতে না পারে। হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই আমার প্রিয় শালি, আর নম্বরটার জন্য থ্যাঙ্কস। আর হ্যাঁ, চিন্তা নেই, জুতো লোকানোর জন্য বিয়েতে তোমাকে 11,000 টাকা দেবো। এই শুনে রেশমি জোরে জোরে হাসতে লাগলো। সায়ন ওখান থেকে নাম্বার নিয়ে চলে যায় আর পরের দিন প্রথমে মেসেজ করে আর পরে ফোন কল করে। প্রথমে সায়ন্তিকা ওকে পাত্তা না দিলেও পরে আস্তে আস্তে ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, আর তারপরে ভালোবাসা, আর শেষে বিয়ের পিঁড়িতে পৌঁছেই গেল। আর এরপর সায়ন্তিকা বিয়ে করে অমৃতসরের গ্রামে বউ হয়ে চলে আসে। কিন্তু যেখানে সায়ন্তিকা আকাশে উঠত সেখানে ওর শ্বশুরবাড়ির লোকেরা জমিতে থাকত। মানে ও শ্বশুরবাড়ি খুবই সাধারণ ছিল। গায়ত্রী, শুনলাম যে তোর বউ নাকি প্লেন ওড়ায়। তা নয় তো কি, আমাদের গ্রামের বউর মতো নাকি যে সাইকেলও চালাতে পারে না? আমার বউ তো সোজা প্লেন ওড়ায়, মাটির সাথে তোর কোনো কথাই নেই। বাড়িতে পাইলট বউ আসার জন্য গায়ত্রী দেবী খুবই খুশি ছিলেন। এইভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর একদিন, বৌমা জানো, কালকে না ওই আশার সাথে দেখা হয়েছিল। ও বলছিল এখন তো তোমার পাইলট বউ চলে এসেছে, তাই তোমরা চাইলেই যখন খুশি যেখানে প্লেনে করে যেতে পারো। আরে ও তো জানেই না যে আমরা কোনোদিন প্লেনেই বসিনি। বৌমা, আমার একটাই স্বপ্ন, আমি একবার ওপরে যেতে চাই। হে ভগবান, এই অশুভ কথা একদম বলো না। ভাবো তো একবার, সাদা শাড়িতে আমাকে কি বিচ্ছিরি লাগবে। আরে চুপ করো তুমি, আমি বলতে চাইছি যে আমি এরোপ্লেনে চড়তে চাই। ব্যাস এইটুকু ব্যাপার বাবা। আমি এখনই সবার জন্য লন্ডনে যাওয়ার টিকিট করে দিচ্ছি, আমরা সবাই মিলে লন্ডন থেকে ঘুরে আসব। এই শুনে সবাই খুশি হয়ে যায়। বৌদি, আমি এখনই যাচ্ছি শপিং করতে, লন্ডনে যেতে হবে তো। বৌমা, আমিও পাড়াতে বলে আসছি। ঠিক আছে, তাহলে আমি গিয়ে চুলের একটু কাটিং মেরে আসি। বলো, শুনেছি নাকি অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসে ফ্লাইটে। এর কিছুদিন পর ওরা রেডি হয়ে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে পৌঁছে গেল। আর প্লেনে পৌঁছে, মা, আমি কিন্তু জানলার ধারে বসবো। দাদা, বলছিলাম কি, আমার মেয়েকে একটু জানলার ধারে সিটটা দেবেন? জানেন না, ও বাসেও একই করে, জানলার ধারে বসতে না দিলে বমি করে ফেলে। আর এমনটাও করলে আপনার তো জামা কাপড়টা নোংরা হয়ে যাবে না? আরে পাগলা গারুদের মাল নাকি, এদের ফ্লাইটে কে উঠতে দিল? বেশি বকর বকর করিস না, নাহলে বৌদিকে বলে না প্লেনটা লন্ডনের জায়গায় পাকিস্তানে পাঠিয়ে দেবো, বুঝলি? আমার বৌদি এই প্লেন চালাচ্ছে। এই শুনে লোকটা ওদের সিট ছেড়ে দেয়। আর এর কিছুক্ষণ পর, মা, বাড়ি থেকে কতগুলো পরোটা আর আচার নিয়ে এসেছি, প্লেনটা কোথাও থামলেই না খাবো, কিন্তু প্লেনটার যে কোনো স্টেশনই আসছে না। দাঁড়া, আমি বৌমাকে বলছি প্লেনটা কোথাও সাইডে দাঁড় করাতে। কি যে বলো না তোমরা, বৌমা এখন প্লেন চালাচ্ছে, ঠিক সময় এলে বৌমাই কোনো একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে, যেমন বাসের ড্রাইভাররা দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, আমার পেটে একটু না গুড়গুড় হচ্ছে, আমি একটু হালকা হয়ে আসি। এই যে মেম সাহেব, একটু আসবেন? হ্যাঁ স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? না না, সাহায্য টাহায্য কিছু লাগবে না, তুমি আমাকে শুধু এটুকু বলো যে পায়খানার রাস্তা কোন দিকে। আমি ঠিক বুঝলাম না স্যার। আরে বাবা বলছে যে টয়লেটটা কোন দিকে। হ্যাঁ হ্যাঁ স্যার, প্লিজ কাম। এরপর জগদীশবাবু টয়লেটে গেলেন আর ওখানে 1 ঘন্টা বসে থাকলেন। তখনই বাইরে থেকে একজন এসে নক করতে থাকলো। আরে কে রে বাবা, বাইরে বেরো, তখন থেকে দাঁড়িয়ে রয়েছি তো। কিছুক্ষণ পর জগদীশবাবু পেটে হাত দিয়ে বাইরে আসেন। যাই বলো না ভাই, যা মজা আমাদের গ্রামের খেতে আছে সেই মজাই গুহার মতো পায়খানাতে নেই। যাও ভাই যাও, হালকা হয়ে এসো। আচ্ছা বলছিলাম কি, তুমি কি জল খাবারে মূলোর পরোটা খেয়েছিলে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? শুধু আমি কেন, সমস্ত বিমানের লোকরা বুঝতে পারছে। যাও যাও, তাড়াতাড়ি যাও।
আর অন্যদিকে গায়ত্রী দেবী গোটা জাহাজ ঘুরে বেড়াচ্ছিলেন। ম্যাডাম, এটা বাস না প্লেন, প্লিজ আপনি বসুন। চুপ কর, তুই কে আমাকে বলার? আমি শাশুড়ি, বুঝলি? কিছুক্ষণ পর ওর শাশুড়ি ককপিটে চলে যায়। মা, আপনি এখানে কি করছেন? এটা ককপিট, এখানে আসার কারোর অ্যালাউ নেই। চুপ করো, আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ি ঝড়ের মতো যেখানে খুশি আসা যাওয়া করতেই পারে। বৌমা, তুমি এতক্ষণ ধরে চেয়ারে বসে কি করছো? আমার পায়ে খুব ব্যথা করছে। উফ, মরে যাচ্ছি বাবা। বৌমা, একটু পাটা মালিশ করে দাও না বাবা, একটু আরাম পাই। মা, আমি চেয়ারে বসে নেই, প্লেনটাকে উড়াচ্ছি, আর এই খবর কন্ট্রোল রুমে গেলেই না আমার চাকরিটা থাকবে না। আপনি প্লিজ যান এখান থেকে। বাজ পড়ুক এরকম এয়ারলাইন্স কোম্পানির উপরে, যারা আমার বৌমার সাথে আমাকে শান্তিতে 2 মিনিট কথা বলতে দেয় না। আপনি বাইরে যান, আমি এয়ার হোস্টেসদের বলছি, ওরা আপনার পা টিপে দেবে। এরপর সায়ন্তিকা এয়ার হোস্টেস প্রিয়াকে বলে ও শাশুড়ির পা টিপে দিতে, আরও তাই করে। গায়ে তো একটুও এর জোর নেই, পা টিপবে কি করে? তার মধ্যে তো কঙ্কালের মতো 2টো হাত। তুমি কি কিছু খাও না নাকি? নিধিমা, এই ঘিয়ের ডিব্বাটা বার করতো। একটু ঘিটি খেলে না মোটা হবে। না না আন্টি, আমাদের ফিট থাকতে হয়, এটা আমাদের জবেরই পার্ট। চুলোয় যাক ওরকম জব। আচ্ছা, এবার একটু বেশি জোর দিয়ে না পাটা টেপো বলছি। মা, এই মেয়েটাকে তোমার ছোট বউ করবে? দেখো কিভাবে তোমার সেবা যত্ন করছে। এই মেয়ে আমার ছেলে না যেমন তেমন না, অমৃতসরে ওর গেঞ্জি জাঙ্গিয়ার বিজনেস আছে, বিয়ে করবে নাকি? এই কার্টুনটা যদি পৃথিবীর সর্বশেষ ছেলে হয় তাহলেও আমি একে বিয়ে করব না। হেয়ার স্টাইল করে নিজেকে শাহরুখ ভাবছে, একে বিয়ে করার থেকে তো ভালো আমি প্লেন থেকে ঝাঁপ মারবো। এরপর প্রিয়া কিছুক্ষণ পা টিপে মুখ বাঁকিয়ে ওখান থেকে চলে যায়। সত্যি বলছি রে রাখি, যদি এরা সায়ন্তিকা ম্যামের শ্বশুরবাড়ির লোক না হতো তাহলে প্লেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। মাথা খারাপ করে রেখে দিয়েছে। আচ্ছা, এবার শান্ত হ। তখনই হঠাৎ বাইরের ওয়েদার খারাপ হলে প্লেনটা কাঁপতে লাগে, আর এইসব দেখে শাশুড়ি মা ভয় পায় আর ছুটে আবার ককপিটে যায়। মরে গেলাম বৌমা, এ তুমি কি করে প্লেন ওড়াচ্ছ? ও বাবা গো! মা, আপনি আবার এখানে? আপনি এখান থেকে যান প্লিজ, এমনিই তো ওয়েদার খারাপ, আমাকে প্লেন ওড়াতে দিন, নাহলে কিছু একটা হয়ে যাবে। বৌমা, আমি এখন মরতে চাই না, আমি তো নাতিপুতির মুখও দেখিনি। বাঁচাও বৌমা, বাঁচাও আমাদের। খারাপ ওয়েদারের জন্য প্লেন নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেছিল, তাই সবাই ভয় পেয়ে হইচই করছিল। হ্যালো কন্ট্রোল রুম, উই নিড অ্যান এমার্জেন্সি ল্যান্ডিং ডিউ টু টেকনিক্যাল ইস্যুস, প্লিজ। কন্ট্রোল রুম থেকে পারমিশন পেলে সায়ন্তিকা কাছের এয়ারপোর্টে প্লেনটাকে ল্যান্ড করে দেয়। সে সবকিছু সুন্দরভাবে সামলে নিলে কিছুক্ষণ পরে অ্যানাউন্স হয়, এবার সবকিছু নিয়ন্ত্রণে আছে আর আমরা সঠিকভাবেই ল্যান্ড করলাম। এই শুনে সব যাত্রীরা খুশি হয়ে যায়, আর গায়ত্রী দেবী এবার বুঝতে পারেন যে ওর বৌমা চেয়ারে শুধু বসে থাকে না, বরং প্লেন উড়ানোর সময় কয়েক হাজার যাত্রীর প্রাণের দায়িত্ব ওর বৌমার হাতেই থাকে। আমায় ক্ষমা করে দাও বৌমা, সত্যি তুমি খুব সাহসী। এরপর টেকনিক্যাল ইস্যু ঠিক হয়ে গেলে ওরা আবার যাত্রা করে, আর কয়েক ঘন্টা যাত্রার পর ওরা লন্ডনে পৌঁছে যায়, আর সেখানে একটা ভালো হোটেলে ওরা থাকে। কিছুদিন পর সায়নও নিজের অফিসের কাজ সেরে লন্ডনে পৌঁছে যায়, আর সবাই মিলে লন্ডন ঘুরতে থাকে। নন্দিতা এই প্রথম বিয়ের পর নিজের শ্বশুরবাড়ি এলো। আজকে আমার শ্বশুরবাড়িতে প্রথম রান্না, তাই সবাইকে মশলা দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে খাওয়াবো। তখনই ওখানে ওর ননদ পিঙ্কি চলে আসে। বৌদি সাবধান, এই মিক্সিতে কিন্তু একদম হাত দেবে না। এই মিক্সিটা আমার এক বন্ধু আমাকে গিফট করেছে, তাই তুমি একদম ওতে হাত দেবে না। আরে পিঙ্কি, এতে এত রাগ করার কি আছে? মশলাটা না হয় আমি হাতেই বেটে নেব। ভেরি গুড। এই বলে পিঙ্কি ওখান থেকে চলে গেল, আর নন্দিতা শিলনোড়াতেই মশলা বাটতে লাগলো। এই দেখে পিঙ্কির যমজ বোন রিঙ্কি ওখানে চলে আসে। এ কি বৌদি, আজকের যুগে দাঁড়িয়ে তুমি শিলনোড়ায় মশলা বাটছো? সামনেই তো মিক্সি রাখা আছে, ওটা নিয়ে নাও। এই শুনে নন্দিতা খুব অবাক হলো, আর মনে মনে ভাবতে লাগলো, এ মা, এ কি, এখনই যে বললো মিক্সিতে হাত দেবে না, আবার এখনই বলছে মিক্সিতে মশলা বেটে নাও, এ আবার কি ধরনের কথা? যাকে বলছে যখন করে নি, ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি মিক্সিতেই মশলা করে নিচ্ছি। এই বলে রিঙ্কি ওখান থেকে চলে গেল। এরপর নন্দিতা মিক্সি নিয়ে আবার মশলা পিষতে লাগলো। এর মধ্যেই ওর যমজ বোন পিঙ্কি ওখানে চলে আসে, আর রেগে গিয়ে মিক্সিটা তুলে মেঝেতে জোরে ছুঁড়ে ফেলে। বৌদি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমি এইমাত্র বলে গেলাম যে মিক্সিতে হাত দেবে না, তুমি আবার মিক্সি নিয়ে মশলা করছো। বারবার বলা সত্ত্বেও তুমি আমার মিক্সিতে কেন হাত দিয়েছো? এই চিৎকার চেঁচামেচি শুনে সেখানে নন্দিতার স্বামী আর শাশুড়ি চলে আসেন। নন্দিতা, পিঙ্কি, এসব তোমরা কি শুরু করেছো?
নন্দিতা সব কথা ওদেরকে বলে আর নন্দিতার কথা শুনে ওরা দুজন হাসতে শুরু করে। আসলে বৌমা হয়েছে কি, রিঙ্কি আর পিঙ্কি দুজন আমার যমজ মেয়ে। দাঁড়াও, আমি ডাকছি। ও রিঙ্কি, রান্নাঘরে আয় একবার। কিছুক্ষণের মধ্যে রিঙ্কি রান্নাঘরে চলে আসে আর ওকে দেখে নন্দিতা অবাক হয়ে যায়। ওহো, আচ্ছা এই ব্যাপার। ও সেই জন্য একটু কনফিউশন হয়েছিল। ঠিক আছে, আমি মশলাটা হাতেই করে নিচ্ছি। এরপর পিঙ্কি রেগে ওখান থেকে চলে যায়। রাতে ফুলশয্যার পর ওরা দুজনে ঘুমিয়ে পড়ল। সকালবেলা নন্দিতা উঠে সবার জন্য চা বানাতে লাগলো আর তখনই সেখানে রিঙ্কি চলে আসে। বৌদি, আমি শুনেছি তুমি এলাচ দেওয়া চা খুব সুন্দর বানাও। হ্যাঁ রিঙ্কি, সবাই তো এমনটাই বলে। আরে বৌদি, তুমি কি করে বুঝলে আমি রিঙ্কি? তোমার কথায় রিঙ্কি, তোমার স্বভাব খুব মিষ্টি। আর অন্যদিকে তোমার যমজ বোন পিঙ্কি সবসময় হট টেম্পার। আর এই শুনে নন্দিতার ননদ চায়ের কাপটা তুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। বৌদি, আমি রিঙ্কি নয়, আমি পিঙ্কি। আমি তো শুধু তোমার সামনে নাটক করছিলাম যে পিঙ্কির সম্বন্ধে তোমার ধারণাটা কি জানার জন্য, বুঝলে? তখনই সেখানে রিঙ্কিও চলে আসে। বৌদি এই সবে নতুন বিয়ে করে আমাদের বাড়িতে এলো আর তুই বৌদির সাথে এরকম ব্যবহার করছিস? মনে রাখিস, রান্নাঘরটা কিন্তু আমরা দুজনে মিলেই বানিয়েছিলাম আর তুই সব ভেঙে ফেলছিস এইভাবে। তোমরা দুজনে বাইরে যাও, তোমাদের দুজনে ঝগড়ার কারণই আমি সব পরিষ্কার করে আবার সবার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আর সকালে সকালে ঝগড়া করা একদমই ভালো না, তাই না? পিঙ্কি আর রিঙ্কি কোনো কথা না বলেই ওখান থেকে চলে গেল আর নন্দিতা ভাবল যে সে ওদেরকে বোঝাতে পেরেছে, কিন্তু এমনটা হলো না। বাইরে গিয়ে দুই বোন একে অপরের চুল ধরে টানতে লাগলো। এই দেখে মা আর ভাই চলে এলো। পিঙ্কি, রিঙ্কি, অন্তত এখন তো বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ করো। আরে বাড়িতে নতুন বউ এসেছে, ও কি ভাববে আমাদের ব্যাপারে? আমি জানি তোমরা শুধু আমাকেই বকবে, রিঙ্কিকে তো একটা কথাও বলবে না। চুপ, এখন আর একটাও কথা শুনবো না। আমি ভিতরে যেতে বলেছি, তার মানে ভিতরে যাও। দুই বোন চুপচাপ করে ওখান থেকে চলে গেল। এরপর থেকে প্রত্যেক দিনই রান্নাঘর নিয়ে দুই যমজ বোন ঝগড়া করতেই থাকত আর বোনেদের এইসব ব্যাপার নিয়ে বিক্রম খুবই চিন্তায় থাকত। এত চিন্তা করার কিছুই নেই, আমি জানি তুমি কি নিয়ে এত চিন্তা করছো। আমি বুঝতে পারি না এদের দুজনকে নিয়ে কি করব। দুই বোন হয়ে এরা এমনভাবে ঝগড়াঝাটি করে যে মনে হয় যে একে অপরের শত্রু। রিঙ্কি বেচারি তাও সরল সাদাসিধে, ও সব ঘরের কাজও করতে পারে, কিন্তু এই পিঙ্কিটার যে কি হবে, কে যে ওকে বিয়ে করবে? বিয়ের কথায় মনে এলো, ওদের তো বিয়ের বয়স হয়ে গেছে, তো আগে পিঙ্কির বিয়ে দিয়ে দাও, কি বলো? হ্যাঁ, আমি পিঙ্কির জন্য ছেলে দেখছি। ঠাকুর মশাই কালকেই হয়তো ওর জন্য পাত্র খুঁজে নিয়ে আসবেন। বিক্রম আর নন্দিতার এই কথা পিঙ্কি লুকিয়ে লুকিয়ে শুনছিল আর মনে মনে ভাবছিল, দাদা খুব রেগে আছে আর আমার ব্যবহারের জন্য যদি আমার বিয়ে না হয় তাহলে মা আর দাদা খুব দুশ্চিন্তায় থাকবে। আমি তো চাও করতে পারি না। এইসব ভেবে পিঙ্কি খুব চিন্তায় ছিল, এমনকি ওর কান্নাও পাচ্ছিল। এরপরও নিজের ঘরে গিয়ে বসে নিজের বিয়ের ব্যাপারেই ভাবতে লাগলো। কালকে ছেলের বাড়ির লোকেরা এসে তো আমাকেই চা বানাতে বলবে, আর ওটা যদি বানাতে না পারি তাহলে তো খুব লজ্জায় পড়তে হবে। হে ভগবান, এমন একটা চমৎকার করে দাও যাতে ছেলের বাড়ির লোকের সামনে আমার মা ভাইকে লজ্জা পেতে না হয়। পিঙ্কির এইসব কথা তার যমজ বোন রিঙ্কি শুনে নেয়। পরের দিন সকালে ছেলের বাড়ির লোকেরা পিঙ্কিকে দেখতে চলে আসে আর ছেলে একটা বড় কোম্পানিতে ভালো জব করে। এই জন্য বিক্রম ওই সম্বন্ধকে কোনোভাবেই ছাড়তে চায় না। দিদি, ছেলে আমাদের খুব পছন্দ। এবার আপনারা আমার মেয়েকে দেখে নিন, ও বাড়ির সমস্ত কাজকর্মই পারে, তারপর নয় কথা এগোবে। রিঙ্কি দূর থেকে ওদের এই সমস্ত কথা শুনে মনে মনে হাসছিল। এখন তো মা পিঙ্কির খুব প্রশংসা করছে, কিছু সময় যেতে দাও, পিঙ্কির আসল রূপ যখন বেরিয়ে আসবে তখন ছেলের বাড়ির লোকেরা ল্যাজ গুটিয়ে পালাবে। তখনই সেখানে বৌদি নন্দিতা চলে আসে। রিঙ্কি, আমি তোমার থেকে এটা আশা করিনি, তুমি নিজের বোনের ব্যাপারে এরকম ভাবো। আর বৌদি, ও আমার ব্যাপারে কি সব ভাবে? আর ও তোমাকেও তো অপমান করেছে, কতবার জিনিসপত্র তুলে ভেঙেছে, এগুলো কি ওর ভালো গুণ? দেখো রিঙ্কি, তোমার বোন যেরকমই হোক, ওটা তো তোমারই বোন। যদি এই সম্বন্ধ ভেঙে যায় তুমি ভাবো তো তোমার দাদা আর মায়ের কতটা খারাপ লাগবে। একটা ভালো সম্বন্ধ হাত থেকে চলে যাবে, আর কোনো মেয়ের সম্বন্ধ যদি ভেঙে যায় তাহলে সমাজ ওকে নিয়ে অনেক কথা বলে। আর একটা মেয়ে হিসাবে পিঙ্কি সেই অপমান সহ্য করতে পারবে না, তাই বোন হিসেবে তোমার ওকে সাহায্য করা উচিত। কিছু সময় পরে নন্দিতার শাশুড়ি পিঙ্কিকে ডাকতে থাকে। আরে মা পিঙ্কি, অতিথিরা তো এসে গেছে, সবার জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা করো। মায়ের এই ডাক শুনে রুমে বসে পিঙ্কির আত্মা যেন কেঁপে উঠল। হ্যাঁ মা, আসছি। বুঝতে পারছি না কি যে করব। আমি তো বৌদির সাথে এত খারাপ ব্যবহার করেছি, ও কি আমাকে হেল্প করবে?
পিঙ্কি ভয়ে ভয়ে রান্নাঘরে গিয়ে দেখল যে রিঙ্কি আগে থেকে সমস্ত জলখাবার আর চা বানিয়ে রেখেছে, আর নন্দিতাও ওখানেই ছিল। ভয় পাস না পিঙ্কি, আমি তো জানি তুই কিছুই বানাতে পারিস না, তাই আগে থেকেই আমি সমস্ত কিছু বানিয়ে রেখেছি। তুই চিন্তা করিস না, আমাকে ক্ষমা করে দে রিঙ্কি। আমি ছোটবেলা থেকে তোকে শুধু বিরক্তই করেছি, আর আজকে বিপদের দিনে তুই আমাকে বাঁচালি। তোর কাছে কি করেছে ক্ষমা চাইব? ক্ষমা চাইতে হলে বৌদির কাছে চা, বৌদি তোকে বাঁচিয়েছে। বৌদি, আমি তোমাকে কতই না বিরক্ত করেছি, প্লিজ বৌদি তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে পিঙ্কি, এক পরিবার এরকম কতই না হয়। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, ওদের চা আর টিফিন ঠান্ডা হচ্ছে। যাই বলো না কেন, ছেলে কিন্তু হ্যান্ডসাম, বুঝলে পিঙ্কি? ফাইনালি সম্বন্ধটা পাকা হয়ে গেল, কিন্তু বিক্রম আর তার মা অবাক ছিল যে পিঙ্কি এসব করলো কি করে। ছেলের বাড়ির লোকেরা চলে গেলে বিক্রম আর তার মা সত্যিটা জানতে পারে, আর এইভাবেই নন্দিতার জন্যই দুই যমজ বোনের ঝগড়া শেষ হয়ে যায়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।